শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল। সরকারি এই হাসপাতালটি যাত্রা শুরু করে 2013 সালে। গাজীপুর জেলার প্রায় 34 লাখ মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে 2018 সালে সরকার একটি বড় প্রকল্প হাতে নেয়। এটি শেষ হবার কথা 2021 সালে। এরপর কি হলো একটু দেখে আসা যাক। এই রোগীর থাকার কথা হাসপাতালের 8 নম্বর ওয়ার্ডের কোনো এক বেডে, কিন্তু বারান্দায় কেন? মোবাইল ফোনে দৃশ্য ধারণে বাধা হয়ে দাঁড়ান এই নিরাপত্তা কর্মী। রোগীগুলো বাইরে আছে না? বাইরে আছে, সিট নাই, এর জন্য বাইরে আছে। তো ওটার জন্যই তো এবার ভিডিও করা যাবে তো। ভিডিও করলে তো ভালো হবে লোকজন। না না, আপনার ভালো হবে, আমার তো ভালো হবে। আমার এটা ডিউটি, ভিডিও করা যায় না। টিম 360 ডিগ্রির দৃশ্যমান ক্যামেরা দেখে দৃশ্যপট পাল্টে যায়। বেড আছে, রোগী নেই, কিন্তু স্যালাইন আছে। কিছুক্ষণ আগে আমরা যখন হিডেন ক্যামেরা এখানে এসেছিলাম তখন দেখেছি যে এখানে অনেক রোগী ছিল, কিন্তু আমাদের আসার খবরেই এখানে রোগীদেরকে অন্য জায়গায় শিফট করা হয়েছে। বিছানা থাকলেও রোগী নেই। টিম 360 ডিগ্রির ক্যামেরা দেখে রোগীদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ। ফ্লোরিং হওয়ার কারণটা কি? আপনাদের তো অনেক বড় হাসপাতাল হয়েছে। হসপিটাল বড়, কিন্তু বেডের সংখ্যা কম, ঠিক আছে, এর জন্য। অর্থাৎ জায়গার সংকট। আর এই সংকট মেটাতে 2018 সালে একটি প্রকল্প হাতে নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রকল্পের খরচ ধরা হয়েছিল 924 কোটি টাকা। তারপরও বরাদ্দের সব টাকা শেষ, অথচ এখনো শেষ হয়নি প্রকল্পের কাজ। একাডেমিক ভবন না থাকায় শিক্ষার্থীরা ক্লাস করতে বাধ্য হচ্ছেন হাসপাতালের কক্ষে, আর রোগীদের জায়গা হয়েছে মেডিকেলের বারান্দায়। প্রশ্ন হলো, কাজ শেষ হবার আগে টাকা শেষ হবার কারণটা কি? আর খরচ হয়ে যাওয়া টাকায় কি কি তৈরি হলো? চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের অনুসন্ধান। হাসপাতালের এই ভবনেই চলে শিক্ষার্থীদের ক্লাস, চলছে রোগীদের চিকিৎসাও, কাজকর্ম করেন প্রশাসনিক কর্মকর্তারাও। অর্থাৎ হাসপাতাল আর কলেজ চলছে এই দুটি ভবনেই। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এইটাই শুধু আমাদের কলেজ বিল্ডিং। এই বিল্ডিংটা আসলে বেসিক্যালি হাসপাতালের একটা অংশ, এক্সটেনশন অংশ। তো এতদিন আমরা এখানে ক্লাস চালায় নিতে পারছি। সমস্যা কিছু তো থাকে, যেমন এই যে যেই রুমটাতে দেখলেন মাঝখানে পিলার আছে, 2 ব্যাচের ক্লাস একসাথে করতে গেলে যে কিছু মানুষ পিলারের আড়ালে পড়ে যায়, এইগুলো সমস্যা ছিল। তবে আমরা আশা করি যে আগামী এইবার তো 100 ছাত্র ভর্তি হয়েছে, এদের ক্লাস আমরা নতুন ভবনে শুরু করতে পারবো। কিন্তু 2021 সালে শেষ হওয়া প্রকল্প তো বলছে আলাদা আলাদা ভবন থাকার কথা। প্রকল্পের নথি তুলতে আমরা হাজির হই পরিকল্পনা মন্ত্রণালয়ে। নথি বলছে, প্রথম সংশোধনীতে প্রকল্পের মেয়াদ 3 বছর বাড়িয়ে করা হয়েছে 2024 সালের জুন মাস পর্যন্ত। অর্থাৎ আর 1 মাস পরেই শেষ হতে যাচ্ছে সেই প্রকল্প। প্রকল্পের আওতায় হাসপাতালের 7 তলা ভবন এখন 15 তলায় উন্নীত হয়েছে। এছাড়াও করার কথা একাডেমিক ভবন, ডাক্তার ডরমিটরি, স্টাফ নার্সেস ডরমিটরি, ছাত্রছাত্রী হোস্টেল, খেলার মাঠ, মসজিদ, প্রশাসনিক ভবন ও অডিটোরিয়াম সহ 41টি স্থাপনা। 41টির মধ্যে 30টি স্থাপনা নির্মাণের কাজ শুরু হলেও একটিও পুরোপুরি শেষ হয়নি। কি কি বাকি আছে? এখনো টাইলস বাকি আছে, বাইরের প্লাস্টার বাকি আছে, তারপর কারেন্টের কাজ বাকি আছে, লিফটের কাজ বাকি আছে। পুরো প্রকল্প এলাকা ঘুরে দেখা গেল শহীদ মিনার, ফোয়ারা ভাস্কর্য সহ 11টি স্থাপনার কাজ এখনো শুরুই হয়নি। হাসপাতালের এই কক্ষে চলছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, কিন্তু এটি তো হবার কথা ছিল নতুন অডিটোরিয়ামে। কিন্তু কোথায় সেই নতুন অডিটোরিয়াম? এই অডিটোরিয়াম তৈরি হচ্ছে এখন বর্তমানে মেডিকেল কলেজ কম্পাউন্ডে, এখনো শেষ হয়নি।
দুদিন আগে চললেও আজ নির্মাণ কাজ বন্ধ। ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট লিমিটেডের একজন প্রকৌশলীর মুখোমুখি টিম 360 ডিগ্রি। গত 2 দিন আগে হয়তো আপনি দেখে গেছেন যে কাজ চলমান। গতকাল থেকে আপনার এই কাজটা অফ রাখা হয়েছে, যেহেতু আমাদের যারা সাবকন্ট্রাক্টর আছে তাদেরও টাকা দিতে আর কি প্রবলেম হচ্ছে, আমরাও টাকা পাচ্ছি না, সেজন্য আর কি ওদের যেহেতু টাকা দিতে পারছি না, আর লেবার ফাংশন, ওরা টাকা না পাইলে, খোরাকি না পাইলে কাজটা আমরা স্টপ রাখি আর কি। হাসপাতালে ঘুরতেই একটা দুর্গন্ধ নাকে আসলো। দুর্গন্ধটি মূলত মেডিকেলের লাশ কাটা ঘর থেকেই আসছিল। মরেও শান্তি নেই আব্দুল জলিলের। লাশ কাটা ঘরের ভেতরে ঠাঁই হয়নি তার, অবহেলায় পড়ে আছেন বারান্দায়। লাশ রাখার সময় ফ্রিজিং নাই বা সিটিস কিছু না, লাশ দুর্গন্ধ বেশি হয়ে যায়। এখানে তাহলে ইয়া নেই, মানে কি কি সমস্যা এটার ভিতরে? অনেক ধরনের লাশ আছে, মোটামুটি অনেক ধরনের। ফ্রিজ না থাকলে যে সমস্যাটা ফ্রিজ হয়, নেই, ফ্রিজ নেই বা বেশি লাশ আইসে বললে কাজ করার সমস্যা হয়ে দাঁড়ায়। লাশ কাটা ঘরটির নির্মাণ কাজ কেবল শুরু হয়েছে। এটি ছাত্রদের আবাসিক হল। কি ভাবনা শিক্ষার্থীদের? মেডিকেল কলেজের হোস্টেল এখনো ছাত্র হোস্টেল এখনো উদ্বোধন হয়নি, মহিলা ছাত্রী হোস্টেলটা চলতেছে। মেডিকেল কলেজে এটা এখনো হোস্টেলের কাজ তো এখনো চলমান। মানে আপনাদের কি এটার কারণে সমস্যা হয় কোনো থাকার সমস্যা হচ্ছে সবার, মানে সে একসাথে থাকা হয় না, মানে হচ্ছে যত স্টুডেন্ট সবাইকে জায়গাতে কঠিন হয়ে যায়। ডক্টরস ডরমেটরি ভবনটির নির্মাণকারী ঠিকাদার বাবুর অ্যাসোসিয়েটস। কেন কাজ শেষ হচ্ছে না জানা যাক। ফান্ড একটু আসতে দেরি হচ্ছে, এটার ব্যাপারে একটু আছে আর কি, মানে কাজের প্রোগ্রেসটা একটু স্লো। কি সমস্যা আছে ফান্ডের? এখন এটা তো উপর থেকে মানে টাকা আসতেছে না কি জন্য সেটা আসলে বিস্তারিত বলতে পারি না। তার মানে আর্থিক সংকটে কাজ বন্ধ। আমাদের সামনে গাজীপুর জেলা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফ উদ্দিন, যার দপ্তর থেকে অর্থ ছাড় করা হয়। প্রকল্পের বরাদ্দ সরকার দিয়ে দিলেও আমাদের নির্মাণ বাবদ যেই পরিমাণ বরাদ্দ প্রয়োজন ছিল, এটাতে 520 কোটি টাকা বরাদ্দ ছিল, কিন্তু এখানে প্রথম প্রকল্প পরিচালক মহোদয়ের এগেনস্টে কিছু দুর্নীতির অভিযোগ থাকায় এবং ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু কাজে আর্থিক জটিলতা সৃষ্টি হওয়ার কারণে এখানে পুরো বরাদ্দটা পাওয়াটা একটু অনিশ্চিত হয়ে গিয়েছে। তো এটা বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে বেসিক্যালি হলো যে কাজের বিষয়টা, যে যতটুকু আমরা বরাদ্দ পাবো ততটুকুই কাজ করে দেওয়া হবে। পরিকল্পনা কমিশন থেকে আরও একটি নথি আসে আমাদের হাতে। এই নথি বলছে ভবন নির্মাণ বরাদ্দে 520 কোটি টাকার মধ্যে খরচ হয়ে গেছে 351 কোটি টাকা, বাকি 168 কোটি টাকা থাকার কথা। কিন্তু এরই মধ্যে 77 কোটি টাকা খরচ হয়ে গেছে অন্য খাতে। কোন কোন খাতে বেশি খরচ করা হলো? পরিকল্পনা কমিশনের তথ্য বলছে বেশি দামে আসবাবপত্র আর হাসপাতালের যন্ত্রপাতি কেনায় টান পড়ে নির্মাণ কাজের বরাদ্দে। বেশ কিছু নথি নিয়ে আমরা হাজির হই সুশাসন আর নীতি বিশেষজ্ঞ জাকির হোসেন খানের সামনে। শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে, সেই বরাদ্দর প্রধান যে কার্যক্রম ছিল সেটা হলো যা কলেজের জন্য যে অবকাঠামো নির্মাণ করা, বিশেষ করে দালান কোঠা নির্মাণ করা, সেগুলি না করে দ্রুত অর্থ আত্মসাতের জন্য যে সরকারি ক্রয়বিধি ভায়োলেট করে বা না মেনে যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, সেটি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সেই যন্ত্রপাতি ক্রয় বিভাগীয় চেয়ারম্যান বা তাদের যারা সংশ্লিষ্ট যারা ডক্টর আছে তাদের অনুমতি ছাড়াই বা চাহিদা ছাড়াই যাচাই না করেই সেটা করা হয়েছে। এটা পুরোটাই এলো দুর্নীতির জন্য এই টাকাগুলো খরচ। ভবন শেষ না করে যন্ত্রপাতি আর আসবাবপত্র আগেই কেনার নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, অথবা কারো স্বার্থ। প্রশ্ন হলো স্বার্থটা আসলে কার? অনুসন্ধানে নেমে একটা অভিযোগে জানা যায়
বিভাগের চেয়ারম্যানদের না জানিয়ে তৎকালীন প্রকল্প পরিচালক ডাক্তার আসাদ হোসেন ডিপিপির বাইরে মেডিকেল যন্ত্রপাতি কিনেছেন বাড়তি দামে। প্রতিটি পণ্য 10 থেকে 20 গুণ বেশি দাম দিয়ে কিনেছেন। কোনো কোনো ক্ষেত্রে এটা ছাড়িয়ে গেছে 50 গুণেরও বেশি। আমরা এই বিষয়গুলো যাচাই করব, তবে একটা বিরতির পর। সরকারি হাসপাতালে যন্ত্রপাতি জনগণের সম্পদ। এসব জনগণের জন্যই কেনা হয়, আর জনগণের কথা মাথায় রেখে সরকার ক্রয় পদ্ধতি ঠিক করে কেনাকাটা করেন যেন সেটা টেকসই হয়। কিন্তু শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে জনগণের কথা চিন্তা করে কি কোনো যন্ত্রপাতি কেনা হয়েছে, নাকি নিজেদের পকেট ভারী করা হয়েছে? চলুন তাহলে দেখে আসা যাক। এই ভবনের ভেতরে এভাবেই ফেলে রাখা হয়েছে বাক্সবন্দি যন্ত্রপাতি। এসব যন্ত্রপাতি কেনা হয়েছে আরও 3 থেকে 5 বছর আগে। আরও একটি কক্ষে টিম 360 ডিগ্রি। এখানেও পড়ে আছে বেশ কিছু হাসপাতালের যন্ত্রপাতি। প্রজেক্ট শুরুর আগে এই যন্ত্রপাতিগুলো কেনা হয়েছিল। কোনো প্রকল্প শুরু করতে গেলে যেটি দেখা যায়, প্রথমে হচ্ছে জমি অধিগ্রহণ করতে হয়, জমি অধিগ্রহণের পরবর্তীতে বিল্ডিং বানানো, তারপর হচ্ছে যন্ত্রপাতি এবং আসবাবপত্র কেনার নিয়ম। এই প্রকল্পের ক্ষেত্রে যেটা দেখেছি আমরা, যে সর্বপ্রথমে এখানে হচ্ছে আসবাবপত্র এবং মেশিনারিজ কেনা হয়েছে, তারপর বিল্ডিংয়ের কাজ ধরা হয়েছে, কিন্তু বিল্ডিংয়ের কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। তাহলে এই যন্ত্রপাতিগুলো কোথায় স্থাপন করবেন? এগুলো কি পরে নষ্ট হবে? উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি অনুযায়ী মেডিকেলের যন্ত্রপাতি ও আসবাবপত্রগুলো ওটিএম বা ওপেন টেন্ডার মেথডে কেনার কথা। কিন্তু বিদেশি মিডিয়ায় কোনো বিজ্ঞাপন না দিয়ে নিয়ম ভঙ্গ করে ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ টেন্ডারের মাধ্যমে রাতারাতি আর্ডেন্ট সিস্টেম নামের একটি দেশীয় কোম্পানির সাথে যন্ত্রপাতি কেনার চুক্তি করা হয়। আর সেই প্রতিষ্ঠানটি একের পর এক বেশি দামে পণ্য সরবরাহ করতে থাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে। পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির তদন্তে বেরিয়ে আসে দুর্নীতির সেই ভয়াবহ তথ্য। একে তো বেশি দাম, তার উপর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ইকনেকের অনুমোদন ছাড়া কেনা হয়েছে কোটি কোটি টাকার পণ্য। সেই তদন্ত প্রতিবেদন বলছে, ডিপিপিতে না থাকলেও কেনা হয়েছে প্রায় 11.5 লাখ টাকার 3 সেট সোফা, 86,000 টাকার 13টি হাফ সেক্রেটারিয়েট টেবিল কেনা হয় 7,37,000 টাকায়, 28,000 টাকার 6টি পেশেন্ট এক্সামিনেশন টেবিল কেনা হয় 3,88,000 টাকায়। এভাবে প্রায় 5 কোটি টাকার বেশি আসবাবপত্র কেনা হয়, যার অনেক কিছুই এখনো পড়ে আছে অবহেলা আর অযত্নে। এ তো গেল আসবাবপত্রের হিসেব। এবার যন্ত্রপাতির দিকে নজর দেয়া যাক। ডিপিপিতে নেই, অথচ কেনা হয়েছে 64 লাখ টাকার গাইনোকোলজিক্যাল টেবিল, 80 লাখ টাকার পেরিমিটার, 4 কোটি 26 লাখ টাকার আল্ট্রাসনোগ্রাম। ফেকো ইমালসন যন্ত্রটি কেনা হয় 93 লাখ টাকায়। এভাবে বরাদ্দের চেয়েও প্রায় 43 কোটি টাকার বেশি খরচ করে ফেলেন প্রকল্প পরিচালক, যার অনেক কিছুই এখনো বাক্সবন্দি। যাচাই করতে গিয়ে দেখা যায় 93 লাখ টাকার ফেকো ইমালসন যন্ত্রটি সুইজারল্যান্ডের বাজারে দাম মাত্র 45 লাখ টাকা, অর্থাৎ 6 বছর আগে 2018 সালে যন্ত্রটি কেনা হয় দ্বিগুণেরও বেশি দাম দিয়ে। যন্ত্রপাতিগুলোর দাম আরও একটু যাচাই বাছাইয়ের জন্য টিম 360 ডিগ্রি এবার হাজির হয় বিএমএ ভবনের মেডিকেল মার্কেটে। মার্কেটের সভাপতি রেয়াজুল ইসলাম বিভিন্ন দেশ থেকে মেডিকেল যন্ত্রপাতি কিনে দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করেন। আমরা শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের যন্ত্রপাতি কেনার একটি তালিকা তার হাতে তুলে দেই। সেই তালিকা বলছে, একটি আল্ট্রাসনোগ্রাফির মেশিন কেনা হয়েছে 1,42 লাখ টাকায়। এই যন্ত্রের এত দাম দেখে অবাক বনে যান তিনি। 4টা পুরুবের বিনিময়ে 4D কথাটা ওকে নিয়ে আসে।
এই 4D একটা যদি চায়না ভিত্তিক মেশিনও নেন তা মিনিমামের মধ্যে প্রায় 20-22 লাখ। ইউএসএ হইলে ধরেন আরও 50 ± 50 ইন্ডিকেশন যে এখানে একটা পুরো টপ টু বটম সিন্ডিকেট জড়িত। সিন্ডিকেটের একজন আর্ডেন সিস্টেম কোম্পানির মালিক ফাহাদ মাহমুদ, যিনি শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে পণ্য সরবরাহ করেছেন। তার খোঁজে টিম 360 ডিগ্রি এবার রাজধানীর বনানীতে। কতদিন হয়ে গেছে? 3 বছর আগেই ফাহাদ মাহমুদের প্রতিষ্ঠানটি এখান থেকে চলে গেছে। আরও একটি ঠিকানা দেয়া আছে রাজধানীর দক্ষিণ কল্যাণপুরে। দ্বিতীয় ঠিকানায় টিম 360 ডিগ্রি। কিন্তু এখানেও নেই সেই অফিস। ঘটনাস্থলে হাজির প্রতিষ্ঠানটির মালিক ফাহাদ মাহমুদের বাবা। এবার এই ভবনের মালিক সমিতির সভাপতির পরিচয়ে আমাদের সামনে একজন। মিঠুর ভাগনা? এই ইয়ার ছেলে না, এই যে এখন যে রুল আমিনের ছেলে না? ও, উনি হচ্ছে মিঠুর আত্মীয় হয়। ইনি মিঠুর ভগ্নিপতি। ইনি শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের অনিয়ম এবং কেনাকাটায় যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির যে কোম্পানিটি করেছে ঠিকানা দেওয়া আছে এই বাড়িটিতে, কিন্তু এই বাড়িটিতে এসে আমরা পেলাম না। আমরা জানতে পারলাম 4 বছর আগে এই কোম্পানিটির মালিক আমেরিকা চলে গেছে। তার মানে স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর ভাগ্নে সেই ফাহাদ মাহমুদ। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5 গুণ 6 গুণ বা 8 গুণ 9 গুণ দামেও ক্রয় করা হয়েছে। সেটা তো আমরা আগেও দেখেছি এবং সেটারই ধারাবাহিকতা দেখা যাচ্ছে যে স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে অনেক কথা বলা হলো, বাস্তবে কিন্তু কোনো ফল হচ্ছে না। এবং কারণ কি? কারণ যারা দুর্নীতি করছে তাদের বিচার হচ্ছে না। বেশি দামে যন্ত্রপাতি কেনা, অসদাচরণ আর দুর্নীতির দায়ে অভিযুক্ত হন সেই প্রকল্প পরিচালক ডাক্তার আসাদ হোসেন। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরও করা হয়, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের 2টি বিভাগের রশি টানাটানিতে বেরিয়ে যান ডাক্তার আসাদ হোসেন। তিনি এখন বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছেন নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও আপনাদের নিয়ে যাব, তবে আরও একটা বিরতির পর। আমরা মুখোমুখি হতে চাই ডাক্তার মোহাম্মদ আসাদ হোসেনের। কেনাকাটায় অনিয়ম আর স্বেচ্ছাচারিতার অভিযোগের ব্যাপারে নিশ্চয়ই তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে। দুর্নীতি দমন কমিশনের অভিযোগ আর মন্ত্রণালয়ের তদন্ত, এসব কারণে তিনি অনেকটাই চলে গেছেন লোকচক্ষুর আড়ালে। তার ব্যবহার করা নাম্বারটিও বন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা তার মুখোমুখি হয়েছি। নওগাঁ মেডিকেল কলেজ। এখানে অ্যানাটমি বিভাগের শিক্ষক হিসেবে আছেন চাকুরি ফিরে পাওয়া ডাক্তার মোহাম্মদ আসাদ হোসেন। তার খোঁজে আমাদের সহকর্মী শফিক ছোটন। তিনি এখানে নেই। খোঁজ নিয়ে জানা গেল অসুস্থতার কারণ দেখিয়ে একটি ছুটির দরখাস্ত দিয়েছেন। এরপর মাসখানেক ধরেই কলেজে আসেননি। তাহলে এই মুহূর্তে তিনি আছেন কোথায়, সেই খোঁজ নিচ্ছেন সহকর্মী সাজ্জাদ পারভেজ। অনেক খোঁজ করার পর জানা গেল ঢাকার উত্তরায় তিনি নতুন চেম্বার খুলে বসেছেন বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও। সরকারি চাকরিজীবী হয়েও তিনি এত কিছু করলেন কিভাবে? সংবাদকর্মী নয়, রোগী সেজে তার সামনে হাজির হতে চায় টিম 360 ডিগ্রি। কারণ গণমাধ্যম কর্মীর কথা শুনলেই তিনি সটকে পড়েন। একটি দল বাইরে অপেক্ষমান, আরেকটি দলের একজন সদস্য রোগী সেজে ভেতরে ঢুকলেন।
3 ঘন্টা পর আমাদের সামনে ডাক্তার মোহাম্মদ আসাদ হোসেন। সব ক্লিয়ার হয়? হ্যাঁ ক্লিয়ার। কোনো জ্বালা করা আছে? না জ্বালা করা। প্রস্রাব করতে যে ব্যথা লাগে? রোগীর ছদ্মবেশ ছেড়ে এবার তার সামনে হাজির হই টিম 360 ডিগ্রির পরিচয়ে। কেনাকাটার অনিয়মের অভিযোগ এবং ঠিক আছে, কারণ আমি ওখানে নাই এখন। না কিন্তু স্যার আপনার বিরুদ্ধে স্যার অভিযোগগুলো তো আছে। এইটা হয়েছে কি, হেলথ করাইছে, প্ল্যানিং কমিশনে পাঠানোর আগে প্রাথমিক সংশোধনটা হেলথে করবে, না করে প্ল্যানিংয়ে পাঠাই দিচ্ছে। কিন্তু অতিরিক্ত দামে জিনিস কেনার তো আমাদের কাছে আছে, যেমন ধরেন হচ্ছে আপনার 4000 টাকা। এটার উত্তরটা সচিব দিবে। কিভাবে আপনি হচ্ছে যে 4000 টাকার টিভি কিভাবে আপনি হচ্ছে কাইন্ডলি, হ্যাঁ 65000 টাকা কিনছেন। ছবি নেবেন না, কারণ আমি যেহেতু 65000 টাকা আপনি কিভাবে? না না, আপনি ছবি নেবেন না প্লিজ। অতিরিক্ত যে যন্ত্রপাতি আমি সব উত্তর দিতে বাধ্য আছি, সব উত্তর দিতে বাধ্য আছি। অফিশিয়াল ভাবে আসতে হবে, বুঝতে পারছেন? অফিশিয়াল ভাবে আপনারা ইয়েতে গেছিলাম নওগাঁতে, আমরা পাইনি, আমরা তারপরে এখানে গেছি। আচ্ছা, নওগাঁতে না পান আপনি আমার হেলথে নিতে পারেন, আমি হেলথে দিব, আমি অসুবিধা নেই তো। আমি তো সরকারি জিনিস কিনছি, আর আমি কোনো জিনিস নিজে নিয়ে আসিনি। অ্যাভেলেবেল ডিফিসিয়েন্সি উইথ ডিস্ট্রিবিউশন, এই যে পারচেজ হচ্ছে 4000 টাকা, যেটা টিভি ছিল সেটা হচ্ছে আপনারা কিনছেন 64000 টাকা। শুনেন, এটা তো কমিটি আছে, আমি একা এইভাবে উত্তর দেবো কেন? স্যার ফ্যাকো মেশিন কেনা হচ্ছে, এটা আমরা পরে মাঝে যাচাই করছি। ফ্যাকো মেশিনটার দাম হচ্ছে আপনার 45 লাখ টাকা, সেটা কেনা হচ্ছে আপনার 93 লাখ টাকা। তারপর চাইনিজ মেশিন আমরা হচ্ছে ইয়েতে যেটা দেখলাম হচ্ছে যে এই যেটা 45 লাখ টাকা সেটা 93 লাখ, 1 কোটি 10 যেটা হচ্ছে এটা 20 লাখ টাকা মেশিন, 30 লাখ টাকা মেশিন। আচ্ছা, এই ইয়াটা মানটা হানি করবেন না। এটা কলেজ কিসের শেষ হবে? 100% জিনিস দিয়ে আসছে। ওই কলেজ তো আপনার এখন হইল না স্যার। কেন হয়? দুই মেয়াদে আপনার টাকা বাড়ানোর পর আপনারা করতে পারলেন না। আমরা টাকা বাড়াইনি, আগে তো ভবন হলো, তারপর না করতে পারবেন। আমি যেহেতু যতটুকু ভবন পাইছি 7 তলা পর্যন্ত, ওইটুকের কলেজের কাজ চালানোর জন্য যেটুকু যন্ত্রপাতি করা সেটুকু করা হয়েছে, কিন্তু 17, 18, 19 কোনো যন্ত্রপাতি ফার্নিচার ক্রয় করা হয়নি, সেই টাকা আমি সঠিক দিলাম। এই যে 18, 19 সালে মেডিকেল যন্ত্রপাতি ক্রয়ের জন্য কোনো দরপত্র বিজ্ঞপ্তি করা হয়নি, তারপর গোডাউনে নষ্ট হচ্ছে এগুলো, যার মূল্য হচ্ছে 18 কোটি টাকা। টোটাল আমরা হিসাব করছি 31 কোটি টাকা মালামাল হচ্ছে। কিন্তু সেই যন্ত্রপাতিগুলো তো এখনো হাসপাতালে ব্যবহার হচ্ছে, আমি তো নিয়ে আসিনি। না এখনো আছে, এখন ব্যবহার আমরা গোডাউনে দেখছি, এখনো ব্যবহার হচ্ছে। গোডাউনে আমরা ছবি দেখছি, গোডাউনে হয়তো কিছু পড়ে থাকতে পারে নষ্ট, কিন্তু ব্যবহার হচ্ছে। প্রজেক্টের মধ্যে কিছু কিছু মানে ওই কি বলে বাড়তি লোক ঢুকে যায়, প্রজেক্টের বেনিফিট খাইতে যায়, যখন মেলেনি। শোনেন, আমি তো এইভাবে একক দিতে পারি না, এটা সরকারি। আমি ডকুমেন্টের উত্তর দিতে বাধ্য। আমি যেহেতু চাকরি করছি, আমি চুরি করে পালায় যাইনি। আমি যেখানে অতিরিক্ত দাম কিনছেন কেন? অতিরিক্ত দামে আমি কিনে নিত, আমার উপরে তো কর্তা ছিল। পিডির উপরে আর কে ছিল? কেন? পিডি কার? প্রজেক্ট কার? স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের। আমার ওখানে কারা পারচেস করবে সেটাকে আমি করছি না ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল? সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন তারা, ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারাই ডিল করছে। তারা 13 সাল থেকে প্রজেক্ট ডিল করতেছে। কারা কারা নামগুলো বলেন? প্রকল্প যে একেবারে মন্ত্রণালয় থেকে একেবারে স্থানীয় পর্যায়ে যে সাপ্লায়ার আছে সে যে জড়িত, তার অন্যতম উদাহরণ হলো যে এখানে বিভাগের আওতাধীন শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পে জড়িত যে প্রাক্তন প্রকল্প পরিচালক ছিল, তার বিরুদ্ধে আনিত বিভাগীয় মামলা স্বাস্থ্য শিক্ষা পরিকল্পনা বিভাগ থেকে অবহিত না করে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে কীভাবে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। মানে হলো যে এখানে ডিজিট থেকে শুরু করা মন্ত্রণালয় থেকে সবাই যে জড়িত এবং যার মাধ্যমে দুর্নীতিটা হয়েছে তাকে কিন্তু বাঁচানোর জন্য এই অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেটা আনঅথরাইজড। আপনাদের সামনে যে আপনার অব্যাহতি দেওয়া হয়েছে, শহীদ তাজউদ্দিন প্রাক্তন পরিচালকের বিরুদ্ধে আনিত মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি কিভাবে দায় মুক্তি পেলেন জানতে আমরা সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের মুখোমুখি। এটা আমার অফিসে আসেন, দেখেন শর্টকাট টাকা দেখতে হবে না? ঠিক আছে, আচ্ছা আমার অফিসে আসেন। কিন্তু কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া গেল না, তবে পাওয়া গেল আরও একটি চিঠি। এই চিঠি দেখে অবাক বনে যায় মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
কারণ তাদেরকে আড়ালে রেখে সেবা বিভাগ কিভাবে অভিযুক্ত ডাক্তার আসাদকে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি দেয়। এত অভিযোগ থাকার পরেও কর্মস্থলে দিনের পর দিন অনুপস্থিত থেকে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখছেন কিভাবে, এই অভিযোগ সহ এবার আমরা হাজির হই স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনের সামনে। যখন একজনের নামে দুর্নীতি দমন কমিশন দুদক একটা মামলা হয় এবং মামলাটা 14 দিন থাকে, তখন সেখানে আমার করার কথা বলার কিছু না, এটা মামলা প্রক্রিয়াধীন। আর আপনি যেটা বলছেন তাকে অন্য কোনো জায়গায় পাওয়া যায়নি, এরকম যদি কোনো কমপ্লেন আমাদের কাছে আসে অবশ্যই আমরা দেখব যে কেন সরকারি আমি যেটা একটু আগেও বললাম যে সরকারি অফিস টাইমে আমার কোনো কর্মকর্তা কর্মচারী যদি অফিসে না থেকে অন্য কোথাও থাকে, ডেফিনেটলি তাকে সরকারের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সব অভিযোগ শুনে মন্ত্রী মহোদয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন। তার সাথে সাক্ষাতের একদিন পরই মন্ত্রণালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়। এতে বলা হয় পুরো প্রকল্পের অগ্রগতি যেন 7 দিন পর পর মন্ত্রণালয়কে জানানো হয়। এবার দেখা যাক কত দিনে শেষ হয় মেডিকেল নির্মাণের কাজ, আর কতদিন পরেই বা বারান্দা থেকে হাসপাতালের বিছানায় ঠাঁই পান অসহায় গরিব রোগীরা। আমরা সামনের দিনগুলোতেও দেশের নানান প্রান্তের সরকারি বেসরকারি হাসপাতালগুলোর নানান অনিয়ম, দুর্নীতি আর সেবার মান নিয়ে ধারাবাহিক অনুসন্ধান করতে চাই। প্রিয় দর্শক, আপনাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্ত, তবে মনে রাখবেন কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।